চল, হ্যাঁ, বলো আগের দিনে পড়াশোনায় কি অসুবিধা আছে বলে না। বললাম আমরা লাস্ট যে অ্যাটমিক স্ট্রাকচারের ক্লাসটা করিয়েছিলাম, যেখানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নিয়ে মূলত কথাবার্তা বলা হয়েছিল, সেখানে কি কারো কিছু অসুবিধা আছে বুঝতে? বলে না তাহলে। অর্চিত বলো, কিছু অসুবিধা আছে? ঠিক আছে তো? আচ্ছা। হুম। ওই যেটা শনিবারে নিয়েছিলাম তো, আচ্ছা ওইটা একটু রেখে দে। হ্যাঁ, ওটা পরে আলোচনা করে দেবো। কারণ ওই অর্চিত তো ওই পরীক্ষাটা ওকে দিতে পারেনি। হুম, এ করে অর্চিতকে অনলাইনে পরীক্ষাটা দিয়েছি তো। তোকে আমি কোশ্চেনটা পাঠিয়ে দেবো, ওই পরীক্ষাটা ওখানে দিয়ে নি। আমি শনিবার ওদের একটা পরীক্ষা নিয়েছিলাম। হ্যাঁ, অফলাইনে। সে কোশ্চেনটা দিয়ে দেবো, এটা এখানে দিয়ে নিস, তারপরে ও যে ডাউটসগুলো আছে ডাউটসগুলো আমি ক্লিয়ার করে দেবো। হ্যাঁ, আর তুই এমনি বলতে পারিস, মানে এগুলো তো অবশ্য ওই প্রশ্নটা তো ও এই উত্তর করবে, তাহলে এটা থাক। হ্যাঁ, মানে এটা পরে আলোচনা করে দেবো। হ্যাঁ, ও পরীক্ষাটা দিয়ে নি। তাহলে তুই সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো। নেটটা আবার সমস্যা করছে নাকি? তো স্ক্রিন দেখতে পাচ্ছ তো? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ওটা তো সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, এই পুরোটা তার উপরে পরীক্ষাটা ছিল আর কি। হ্যাঁ, সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি পুরোটা একটুখানি পড়ে নে, তার বেসিসে পরীক্ষাটা দিয়ে নিতে হবে আর কি। এবারে তোর তো দু একটা ক্লাস তোর একটু অফ আছে, মানে সব ক্লাসগুলো তুই করিসনি। সেগুলো যখন যা হবে আমি না হয় ক্লিয়ার করে দেবো, কিন্তু এইটা মোটামুটিভাবে একটা এনসিআরটির বই থেকে যা আছে সবটাকে পড়ে নে, পড়ে নিয়ে পরীক্ষাটা দিয়ে নে। তারপরে অ্যাটমিক স্ট্রাকচারটা পরপর পরপর করে কর। হ্যাঁ, যেগুলো আগের চ্যাপ্টারে যার ডিউ আছে সেই ডিউগুলো আমি আস্তে আস্তে করে দেবো। এই যারা সিবিএসসি বোর্ডের আগে তারা দুই একজন জয়েন করেছে, তারা আস্তে আস্তে ক্লাস করবে। ওদের আবার করাবো প্রথম থেকে, তখন অর্চিতকে আমি লিঙ্কগুলোকে দিয়ে দেবো। লিঙ্ক অর্চিত আরেকবার করে দিতে পারবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আজ এবারে দেখো আমরা যেটা লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, সেটা বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, মানে লাইট বা আলো, তার চরিত্রটা কেমন বা তার নেচারটা কেমন, সেইটা নিয়ে হিস্টোরিক্যালি বিভিন্ন সময়ে বিভিন্ন লোক বিভিন্ন রকমভাবে বলতো। সেটা নিউটনস কর্পাসকুলার থিওরি থেকে শুরু করে হাইগেন্সের ওয়েভ থিওরি, যেটা পরে ফ্রেসনেল দিয়ে মডিফাইড হয়েছিল, সেটা হাইগেন এবং ফ্রেসনেলের যে ওয়েভ থিওরি, সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। ফাইনালি ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি নিয়ে কথাবার্তা বলা হয়েছে। তাহলে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অনুযায়ী লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আরে বাবা, হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে? আসলে এই ফোন চলে এলি না, এটা কেটে যায়। দাঁড়া এক মিনিট, এটা খুব হ্যাঁ, ফাইনালি ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি নিয়ে কথাবার্তা বলা হয়েছিল এবং সেই রিলেটেড কয়েকটা কোশ্চেন্স বলা হয়েছিল। যে কটা প্রশ্ন আলোচনা করা হয়েছিল সেগুলো সব বুঝেছো তো? কোনো অসুবিধা আছে?
ঠিক আছে, সৃজনী কিছু অসুবিধা আছে? আচ্ছা, তাহলে আজকে আমরা দুটো কাজ করব। প্রথমে হচ্ছে আমরা তার ঠিক পরে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন বা ব্ল্যাক বডি রেডিয়েশন, এটা নিয়ে কিছু কথাবার্তা বলার আছে, সেই কথাগুলোকে বলবো। সেটার 1 ঘন্টা বা 1 ঘন্টার একটু বেশি সময় ধরে সেটাকে বলবো। তারপরে আমরা ওই আগের যে ক্লাসটা হয়েছিল, মানে আগের মানে আগের আগের ক্লাসটা দাদা, যেখানে তোমার বিফোর বোর্ড থিওরি এরকম একটা হেডিং দিয়ে আমি যে জিনিসগুলোকে আলোচনা করেছিলাম, সেইখান থেকে একটা মক টেস্ট আছে, সেই মক টেস্টটা তোমাকে just দিতে হবে আর কি। ঠিক আছে, 15 নম্বরের মক টেস্ট একটা দিতে হবে, খুব ছোট্ট একটা মক টেস্ট দিতে হবে আর কি। এটা। তো চলো, তাহলে আজকে আমাদের যেটা আলোচনা সেটা হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন। তাহলে আমরা প্রথম এরকম একটা প্রশ্ন দিয়ে শুরু করবো। তাহলে আজকে কি কি পড়বো সেটা একটুখানি বলে নিই ভালো করে। ব্ল্যাক বডি রেডিয়েশন বা ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন, মানে হেডিংটা ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়ে তুমি বলতে পারো। আচ্ছা, এবারে এইটা কতগুলো প্রশ্ন দিয়ে আমরা নর্মালি আমাদের পড়াশোনাটাকে স্টার্ট করি। তাহলে প্রথমেই দেখো ব্ল্যাক বডি রেডিয়েশন। ব্ল্যাক বডি মানে যে কৃষ্ণ বস্তু, সেই কৃষ্ণ বস্তুর যে বিকিরণ আর কি, সেইটা নিয়ে আজকে আলোচনাটা হবে। তাহলে প্রথমেই যে প্রশ্নটা দিয়ে আমাদের স্টার্ট করতে হবে সেটা ব্ল্যাক বডি বলতে আমি কি বুঝছি। হোয়াট ডু মিন বাই এ ব্ল্যাক বডি? একটা কৃষ্ণ বস্তু বলতে আমি কি বুঝছি? দেখো, ব্ল্যাক বডি মানে বেসিক্যালি আমরা ব্ল্যাক কারা হয়, যারা হচ্ছে সমস্ত ফ্রিকোয়েন্সি লাইট অ্যাবজর্ব করতে পারে, তাই না? আর যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কারচপ বলে একজন বিজ্ঞানী, তিনি এটা দেখিয়েছিলেন যে কোনো একটা সাবস্টেন্স যে যে ফ্রিকোয়েন্সি লাইট অ্যাবজর্ব করতে পারে সেই সেই ফ্রিকোয়েন্সি লাইট সে এমিটও করতে পারে। তাহলে একটা পারফেক্ট ব্ল্যাক বডি বা আদর্শ কৃষ্ণবস্তু হচ্ছে সেই যে সমস্ত লাইটকে অ্যাবজর্ব করতে পারে বা অল ফ্রিকোয়েন্সিজ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে অ্যাবজর্ব করতে পারে। আবার ওটাকেই যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে রাখা হয়, অর্থাৎ টেম্পারেচারটা বাড়ানো হয়, তাহলে তুমি দেখবে সে সমস্ত ফ্রিকোয়েন্সি লাইট এমিটও করতে পারে। তুমি একটা লোহার রড নিয়ে যদি গরম করো, দেখবে প্রথমে ওটা কালারলেস ছিল, মানে মানে লোহার রডের যেমন রং সেরকম ছিল। তারপর টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে দেখবে প্রথমে সে রেডিশ হচ্ছে, রেডিশের পরে আস্তে 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 ব্লুইশ হচ্ছে, ব্লুইশে ফাইনালি হচ্ছে ট্রান্সপারেন্ট প্রায় হয়ে যাচ্ছে। যখন ট্রান্সপারেন্ট হয়ে গেল, সে অ্যাজিব সমস্ত ফ্রিকোয়েন্সির লাইট সে এমিট করছে। তাহলে এটা তুমি বাস্তব এক্সাম্পলের মধ্যেই দেখতে পাবে। তাহলে আদর্শ কৃষ্ণ বস্তু বা পারফেক্ট ব্ল্যাক বডি বলতে আমি সেটাকেই বুঝছি যে যে অল ফ্রিকোয়েন্সি অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অ্যাবজর্ব করতে পারে বা এমিট করতে পারে। তাহলে এটি যে বডি, বডি দ্যাট ক্যান অ্যাবজর্ব অর emit all frequencies of electromagnetic radiation. So it is a body that can absorb or emit all frequency of electromagnetic radiation, যেটাকে বলা হচ্ছে আমার ব্ল্যাক বডি। আচ্ছা, এবারে এরকম বডি কি আদৌ এক্সিস্ট করে? দেখো, টু সেন্সে যদি বলো, এরকম বডি ওই ব্ল্যাক হোল যদি বাদ দাও, তাহলে এরকম বডি কিন্তু আর কোনোভাবেই এক্সিস্ট করে না। ধরো প্রচন্ড ওই কালো একটা কিছু, যেমন চারকোল ব্লক বা তুমি যখন ইত্যাদি কনসিডার করো, তার ক্ষেত্রে হয়তো 96% বা কোথাও কোথাও 98% পর্যন্ত লাইট সে অ্যাবজর্ব করে নিতে পারে, কিন্তু 100% লাইট সে অ্যাবজর্ব করে না। তবে তুমি একটা আর্টিফিশিয়ালি একটা বডি বানাতে পারো যে মোরালে সমস্ত ফ্রিকোয়েন্সির লাইট অ্যাবজর্ব করবে, বা তাকে যদি হিট দেওয়া হয় একটা থার্মাল ইকুইলিব্রিয়ামে, সমস্ত ফ্রিকোয়েন্সির লাইট সে এমিটও করতে পারে। সেটা একটুখানি দেখতে হবে। তাহলে সেরকম আমি যদি একটা এক্সাম্পল বলি, গিভেন এক্সাম্পল এক্সাম্পল অফ এ ব্ল্যাক বডি। দেখো, ব্যাপারটা হচ্ছে কিরকম, যে ধরো তুমি একটা কন্টেনার নিয়েছো, একটা কন্টেনার নিয়েছো যেখানে একটা ছোট্ট জাস্ট ফুটো আছে। এবার ধরো এইখান থেকে একটা রেডিয়েশন তোমার ঢুকলো, ধরো রেডিয়েশনটা ঢুকলো। আর এবারে আমি কি করছি, এর ভেতরে যে সারফেসটা, সেই সারফেসটা হচ্ছে
একটা রাফ সারফেস, ভেতরে সারফেসটা রাফ এবং সেটা কার্বন ব্ল্যাক দিয়ে কোটেড থাকছে, আর বাইরের সারফেসটা হচ্ছে মেটালিক এবং শাইনিং। এটা তাহলে এবারে একটা ছোট্ট ফুটোগতি থাকে, সেখান থেকে যে রেডিয়েশনটা ঢুকলো সে কি করবে, এর মধ্যে অনেকবার রিফ্লেক্টেড হবে, রিফ্লেক্টেড হলেও হচ্ছে সে বেরোনোর রাস্তাটা খুঁজে পাবে না। তাতে আলটিমেটলি কি হবে, তোমরা জানো যে ইভেন একটা পারফেক্ট মিরারও যদি কনসিডার করো, যেটা অ্যাপারেন্টলি দেখে মনে হয় 100% লাইট সে রিফ্লেক্ট করে দেয়, সেও হচ্ছে 96% রিফ্লেক্ট করে, 4% অ্যাবজর্ব করে। আর যদি কোনো একটা রাফ সারফেস হয় এবং সেটা হচ্ছে কোনো একটা কালো কিছু দিয়ে কোটেড করা থাকে, কার্বন ব্ল্যাক বা ইত্যাদি দিয়ে যদি কোটেড থাকে, তাহলে সে কিন্তু প্রত্যেকটা ধাক্কাতে বেশ কিছু পরিমাণ অ্যাবজর্ব করে নিচ্ছে। আর টোটাল এই ওভারঅল সারফেসটার মধ্যে এই ফুটোটা যেহেতু খুব অল্প জায়গা জুড়ে আছে, তাহলে সেখান থেকে বেরোনোর সম্ভাবনা কিন্তু খুব কম। তাহলে এর মধ্যে ইনফাইনাইট টাইম যখন সে রিফ্লেক্টেড হচ্ছে, হতে 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 সে কিন্তু পুরো লাইটটাই অ্যাবজর্ব করে যাচ্ছে। তার মানে এটা দাঁড়াচ্ছে, যদি এক্সাম্পল বলো, এ মেটালিক কন্টেনার container having a pinhole which has rough inner surface coated by carbon black and shining outer surface। তাহলে এইটা হচ্ছে একটা মোরাললেস একটা পারফেক্ট ব্ল্যাক বডির এক্সাম্পল, যে মেটালিক কন্টেনার হ্যাভিং এ পিনহোল হুইচ has রাফ ইনার সারফেস কোটেড বাই কার্বন ব্ল্যাক অ্যান্ড শাইনিং আউটার সারফেস। এইটা হচ্ছে মোরাললেস একটা ব্ল্যাক বডি, আদর্শ কৃষ্ণ বস্তু বা পারফেক্ট ব্ল্যাক বডি তোমার এক্সাম্পল। আচ্ছা, এবারে চ্যাপ্টারটা শুরু হয়েছে ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়ে। তাহলে ব্ল্যাক বডি রেডিয়েশন কাকে বলে? হোয়াট ডু, হ্যাঁ বলো বলো। এটা লেকচার 3। হ্যাঁ, লেকচার 3 নয়? হুম, লেকচার 3 তো হবে। কে বলছিস, কে যজাতি? হ্যাঁ, কারণ লেকচার 3 মনে পড়ছে না, প্রথমটা হচ্ছে ওই থমসন মডেল, রাদারফোর্ড মডেল, ইলেকট্রন প্রোটন নিউটন তার ডিসকভারি, এটা নিয়ে কথাবার্তা বলা হয়েছিল। সেকেন্ড ক্লাস যেটা লাস্ট দিন নিয়েছিলাম, সেখানে হচ্ছে আমি ওই ম্যাক্সওয়েলস ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরি নিয়ে কথাবার্তা বলেছিলাম না। তো আজকে তো থার্ড লেকচার হবে, তাই না? মানে তুমি যদি বলো, হ্যাঁ মানে কি বুঝতে অসুবিধা হচ্ছে, তাই তো? ঠিক আছে অয়ন। হুম 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 হুম। আচ্ছা চলো, তো হোয়াট ডু মিন বাই ব্ল্যাক বডি রেডিয়েশন? ব্ল্যাক বডি রেডিয়েশন বলতে আমি কি বুঝি, দেখো এই ব্ল্যাক বডি রেডিয়েশন আর নর্মালি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মধ্যে কিন্তু বেসিক্যালি কোনো তফাৎ নেই। মানে রেডিয়েশন মানে লাইট, লাইট মানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তাহলে একটা আদর্শ কৃষ্ণ বস্তু সে যে রেডিয়েশন অ্যাবজর্ব করছে, বা যদি তুমি তাকে হিট পাও, তাহলে সে যে রেডিয়েশন ছাড়ছে সেটাই হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন। তার মানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন রেডিয়েশন absorbed or emitted by a black body is called the electromagnetic radiation। মানে একটা ব্ল্যাক বডি যে রেডিয়েশনকে অ্যাবজর্ব করে বা রেডিয়েশন ছাড়ে আর থার্মাল ইকুইলিব্রিয়ামে, সেটাই হচ্ছে তোমার ব্ল্যাক বডি রেডিয়েশন। আচ্ছা, এই ব্ল্যাক বডি রেডিয়েশন এই যে টার্মটা, এই টার্মটা প্রথম কার্শফ ইন্ট্রোডিউস করে। তো সেটা একটা কোশ্চেন হিসেবে লিখে রাখি, এমসিকিউর জন্য তোমার কাজে লেগে যাবে, যে হু ফার্স্ট কয়েন্ড দ্য টার্ম
ব্ল্যাক বডি রেডিয়েশন, এটা উত্তর হচ্ছে কারচফ। বিজ্ঞানী কারচফ 1859-এ তিনি প্রথম হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন এই টার্মটাকে উল্লেখ করেন। এটা আচ্ছা, এবারে বেসিক্যালি কারচফের পর থেকে প্রায় 30-40 বছর ধরে এই আদর্শ কৃষ্ণবস্তু যে বিকিরণটা করে বা সে এনার্জিটা ছাড়ছে সেইটা নিয়ে প্রচুর এক্সপেরিমেন্ট হয়েছিল এবং প্রচুর অবজারভেশন জানা ছিল। এবারে সেই যে এক্সপেরিমেন্টাল রেজাল্টসগুলোকে আমাকে সামারাইজ করতে হবে। সামারাইজ করার পরে যেটা আমি পাবো সেটা হচ্ছে যে বেসিক ফিচার্স অফ ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন, মানে বেসিক ফিচার্স অফ ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন বা ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন। তা তিনটে ক্যারেক্টারিস্টিক ফিচার্স আছে, সেই ফিচার্সটার মধ্যে আমরা আসবো। আচ্ছা, তার আগে আমাকে একটা টার্ম একটুখানি বুঝে নিতে হবে যে দুটো টার্ম দেখবে আমরা ব্যবহার করব। হোয়াট ডু মিন বাই, দেখবে একটা রো নিউ ডি নিউ এরকম একটা টার্ম থাকবে, অ্যান্ড আর নিউ ডি নিউ এরকম একটা টার্ম। হোয়াট ডু মিন বাই রো নিউ ডিউ ডি নিউ অ্যান্ড আর নিউ ডি নিউ, হাউ আর দে রিলেটেড, তাদের একে অপরের মধ্যে সম্পর্কটা কি। আচ্ছা দেখো, এই দুটো টার্ম আমরা বারবার বারবার দেবে ব্যবহার করবো, সেখানে এই দুটোর মানে একটুখানি বলে নিই। রো নিউ ডি নিউ এইটা বেসিক্যালি হচ্ছে এনার্জি ডেনসিটি, এনার্জি ডেনসিটি মানে এনার্জি পার ইউনিট ভলিউম আর কি, উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ। একটা ফ্রিকোয়েন্সি নিউ এবং নিউ প্লাস ডি নিউ, এই ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে এনার্জি পার ইউনিট ভলিউম বা এনার্জি ডেনসিটি সেটা হচ্ছে রো নিউ ডি নিউ। আর আর নিউ ডি নিউটাকে বলা হচ্ছে এনার্জি ফ্লাক্স, দ্যাট ইজ এনার্জি emitted per unit time per unit cross sectional area, এটাকে এনার্জি ফ্লাক্স বলে। এনার্জি এমিটেড পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া, এটাকে এনার্জি ফ্লাক্স বলে। সেটা কার মধ্যে নেব, উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ। আচ্ছা, এবারে এই যে আর নিউ ডি নিউ এটা হয় 1/4 ইন্টু স্পিড অফ রাইট ইন্টু রো নিউ ডি নিউ হয়। এই যে বলা হয়েছে না আর নিউ ডি নিউ এবং রো নিউ ডি নিউ তারা একে অপরের সঙ্গে কিরকম ভাবে রিলেটেড, সম্পর্কটা হচ্ছে এই আর নিউ ডি নিউটা হচ্ছে 1/4 সি ইন্টু রো নিউ ডি নিউ, যেখানে সিটা হচ্ছে স্পিড অফ লাইট। তাহলে আর নিউ ডি নিউ এবং রো নিউ ডি নিউ এই দুটো টার্মের মানে তোমাকে বুঝে নিতে হলো। রো নিউ ডি নিউ মানে হচ্ছে রো মানেই হচ্ছে ডেনসিটি, কিন্তু এখানে এনার্জি ডেনসিটি, অর্থাৎ এনার্জি ডেনসিটি মানে এনার্জি পার ইউনিট ভলিউম, মানে এনার্জি ডেনসিটি দ্যাট ইজ এনার্জি পার ইউনিট ভলিউম উইদিন দ্য ফ্রিকোয়েন্সি অফ নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ। আর নিউ ডি নিউ হচ্ছে এনার্জি ফ্লাক্স বলা হয়। এনার্জি ফ্লাক্স মানে হচ্ছে প্রতি একক টাইমে প্রতি একক ক্ষেত্রফল থেকে যে এনার্জিটা বেরোচ্ছে, এনার্জি এমিটেড পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ। মানে ফ্রিকোয়েন্সিটা তো ইন প্রিন্সিপাল 0 থেকে ইনফিনিটি যা খুশি হতে পারে, কারণ কোনো একটা ব্ল্যাক বডি রেডিয়েশন যখন কনসিডার করছে সমস্ত ফ্রিকোয়েন্সির লাইট অ্যাবজর্ব করতে পারে বা সমস্ত ফ্রিকোয়েন্সির লাইট এমিট করতে পারে। এবার আমি একটা ছোট্ট রিজিয়নের কথা বলছি যেখানে ফ্রিকোয়েন্সিটা নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ, তার মধ্যে এনার্জি ফ্লাক্স বা তার মধ্যে এনার্জি ডেনসিটি সেটা যথাক্রমে আর নিউ ডি নিউ এবং রো নিউ ডি নিউ হিসেবে লেখা হচ্ছে। এবং আর নিউ ডি নিউ এবং রো নিউ ডি নিউ এইরকম ভাবে রিলেটেড। আর নিউ ডি নিউ ইকুয়াল টু 1/4 স্পিড অফ লাইট ইন্টু রো নিউ ডি নিউ। আচ্ছা আচ্ছা, এবারে এইখানে যেমন তোমার আর নিউ ডি নিউ এবং রো নিউ ডি নিউ বললে তার মানে কি এনার্জি ডেনসিটি অ্যাজ এ ফাংশন অফ ফ্রিকোয়েন্সি বা এনার্জি ফ্লাক্সটাকে অ্যাজ এ ফাংশন অফ ফ্রিকোয়েন্সি তুমি লিখলে, এটা ফ্রিকোয়েন্সি ফাংশন হিসেবে লিখলে। ঠিক একই রকম করে তুমি এটাকে ওয়েভ লেন্থের ফাংশন হিসেবেও লিখতে পারো।
দেখো ফ্রিকোয়েন্সি নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা, তাহলে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে নিউ এর ফাংশন সেটা সার্টেনলি ল্যামডার ফাংশন হবে। সেই জন্য আমি কোশ্চেনটা কাছে লিখে উত্তরটা লিখে দেবো না, একদম একই রকম করে তোমার চলবে। হোয়াট ডু ইউ মিন বাই রো ল্যামডা ডি ল্যামডা অ্যান্ড আর ল্যামডা ডু ল্যামডা, এইটা তার সঙ্গে বললাম হাউ আর দে রিলেটেড। দেখো এর উত্তরটা আমি লিখে দিলাম না, একদম যা লেখা আছে এক্স্যাক্টলি একই, শুধু উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ না বলে তোমাকে বলতে হবে উইদিন দ্য ওয়েভ লেন্থ রেঞ্জ ল্যামডা ল্যামডা প্লাস ডি ল্যামডা। ঠিক একই রকম ভাবে আর নিউ ডি নিউ যখন বলবে ওই একই রকম এনার্জি ফ্লাক্স, দ্যাট ইজ এনার্জি এমিটেড পার ইউনিট ভলিউম, এনার্জি এমিটেড পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া উইদিন দ্য ওয়েভ লেন্থ রেঞ্জ ল্যামডা ল্যামডা প্লাস ডি ল্যামডা, সেটা হচ্ছে রো ল্যামডা ডি ল্যামডা আর ল্যামডা ডি ল্যামডা। এবার তারা একই রকম ভাবে রিলেটেড, আর ল্যামডা ডি ল্যামডা ইকুয়াল টু এক একটা সি ইন্টু রো ল্যামডা ডি ল্যামডা, এটা হচ্ছে হবে। তাহলে ওই জন্য এই পরের যে কোশ্চেনটা সেই কোশ্চেনের উত্তরটা লিখিয়ে দিলাম না, সেটা আগের সঙ্গে তুমি জাস্ট কপি পেস্ট করে উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ, তার বদলে উইদিন দ্য ওয়েভ লেন্থ রেঞ্জ ল্যামডা ল্যামডা প্লাস ডি ল্যামডা বললেই তোমার হয়ে যাবে। ঠিক আছে, এটা বোঝা গেছে? কোনো অসুবিধা আছে? আচ্ছা আচ্ছা, এবারে নেক্সট যেটা, হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট characteristics features of black body energy distribution. What are the important features, important characteristic features of black body energy distribution? আচ্ছা, তাহলে তিনটে ফিচার খুব ইম্পর্টেন্ট। There are three important features, তিনটে ইম্পর্টেন্ট ফিচার্স আছে। এক নম্বর কি, আচ্ছা ছবিটা আঁকলে তোমার পক্ষে বুঝতে সুবিধা হবে। ধরো তুমি যদি একটা প্লট আঁকো, প্লটটা হচ্ছে এদিকে, ধরো আমি সবটা কি এই রো নিউ ভার্সেস নিউ রেসপেক্টে প্লটটা করবো। আর এখানে একটা জিনিস বলি, এই যে রো নিউ এবং আর নিউ তারা কি দিয়ে রিলেটেড না, আর নিউটা হচ্ছে এক একটা সি ইন্টু রো নিউ, তো এবারে সেটা তো স্পিড অফ লাইট, সেটা কনস্ট্যান্ট, সেই জন্যে এই আর নিউটা যেমন করে ভ্যারি করবে রো নিউটা একই রকম ভাবে ভ্যারি করবে, মানে কোয়ালিটেটিভলি নেচারটা এক্স্যাক্টলি একই রকম ভাবে হবে। শুধু খেয়াল রাখতে হবে আর নিউটা পেতে গেলে তোমার রো নিউর সঙ্গে এক একটা সি জাস্ট গুণ করতে হয়, ঠিক আছে? কিন্তু কার্ভের নেচারটা আর নিউ ভার্সেস নিউ বা রো নিউ ভার্সেস নিউ সেটা এক্স্যাক্টলি একই হবে। কিছু বইয়ে আর নিউ ভার্সেস নিউ প্লট করে আর কিছু বইয়ে রো নিউ ভার্সেস নিউ প্লট করে। আমি পার্টিকুলার রো নিউ ভার্সেস নিউ প্লটটাকে পছন্দ করি। আর এই পুরো প্রসেসটা করে আমি টেম্পারেচারটা ফিক্স রেখেছি। তাহলে একটা ছবি পাওয়া যাচ্ছে, ছবিটা হচ্ছে এরকম দেখতে হচ্ছে, ছবিটা হচ্ছে এরকম দেখতে হচ্ছে এটা। তাহলে আমি রো নিউ ভার্সেস নিউ যখন প্লট করছি তখন কনস্ট্যান্ট টেম্পারেচার এরকম একটা ছবি দেখতে হলো। তার মানে কি হচ্ছে দেখো, তাহলে এক কনস্ট্যান্ট টেম্পারেচার আমি করছি নির্দিষ্ট তাপমাত্রায় বা কনস্ট্যান্ট টেম্পারেচারে এনার্জি ডেনসিটি as a function of nu, that is rho nu, first increases with increase in frequency, তারপরে it reaches a maximum value, then ডিক্রিজ। তাহলে কি হলো দেখো, আর কনস্ট্যান্ট টেম্পারেচার ফিক্সড রেখেছি, রো নিউটা নিউ বাড়ার সাথে সাথে বাড়ছে, এটা লিখেছি এনার্জি ডেন্সিটি অ্যাজ এ ফাংশন অফ নিউ, দ্যাট ইজ রো নিউ ফার্স্ট ইনক্রিজেস উইথ ইনক্রিজিং ফ্রিকোয়েন্সি
ইট রিচেস এ ম্যাক্সিমাম ভ্যালু, একটা ম্যাক্সিমাম সর্বোচ্চ ভ্যালুতে পৌঁছালো, তারপর আবার কমেছে, ইট রিচেস এ ম্যাক্সিমাম ভ্যালু দেন ডিক্রিজেস। আচ্ছা, এবারে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি তুমি দেখতে পাচ্ছ, যে ফ্রিকোয়েন্সিতে তোমার রো নিউটা ম্যাক্সিমাম, তাকে নাম দিচ্ছে তোমার নিউ ম্যাক্স। তাই এটা দাঁড়াচ্ছে দ্য ফ্রিকোয়েন্সি at which rho nu is maximum is called, তাকে ল্যামডা ম্যাক্স বলা হচ্ছে। একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সিতে রো নিউটা ম্যাক্সিমাম, তাকে নাম বলছি ল্যামডা ম্যাক্স। আচ্ছা, এই যে ছবিটা যেখানে রো নিউ ভার্সেস নিউ তুমি প্লট করেছো, আচ্ছা এখানে নতুন কোনো ফিচার হচ্ছে না, ওই 1 নম্বর ফিচারের মধ্যেই আছে। এবারে কখনো কখনো রোটাকে অ্যাজ এ ফাংশন অফ ল্যামডা ভার্সেস ল্যামডাকে যদি প্লট করো, তাহলে ছবির নেচারটা কেমন হওয়া উচিত দেখো। প্রথম কথা হচ্ছে কি, যখন ফ্রিকোয়েন্সিটা কম মানে ওয়েভলেন্থ বেশি, কারণ তুমি জানো ফ্রিকোয়েন্সি এবং ওয়েভলেন্থ কিরকম ভাবে রিলেটেড, সি ইকুয়াল টু নিউ বাই মানে নিউ ইন্টু ল্যামডা, সেটা হচ্ছে স্পিড অফ লাইট হয়, এটাকে মাথায় রাখবে। নিউ ইন্টু ল্যামডা এটা হচ্ছে স্পিড অফ লাইট, এটাকে মাথায় রাখবে। তার মানে ফ্রিকোয়েন্সি বাড়লে ওয়েভলেন্থ কমে, তাহলে এখানে যেমন ফ্রিকোয়েন্সি কম, তাহলে এখানে ওয়েভলেন্থ হচ্ছে বেশি হবে। আর ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে প্রথমে এনার্জি ডেন্সিটি বাড়ছে, তাহলে ওয়েভলেন্থ কমার সাথে সাথে এনার্জি ডেন্সিটি প্রথমে বাড়বে। আচ্ছা, বেড়ে বেড়ে আগেরটা যেমন একটা ম্যাক্সিমামে পৌঁছে তারপর কমলো, এখানেও ঠিক একই রকম একটা ম্যাক্সিমামে পৌঁছাবে, ম্যাক্সিমাম পৌঁছে তারপর সেটা কমতে থাকবে, কমে কার দিকে যাওয়ার চেষ্টা করবে, নিউটা ইনফিনিটির দিকে যাচ্ছে, মানে হচ্ছে রোল ল্যামডাটা তোমার জিরোর দিকে যাবে। এইটা হচ্ছে তোমার যখন করছো থিটাকে ফিক্স রেখেছো এটা। এবং এখানেও দেখো একই রকম করে একটা পার্টিকুলার ওয়েভলেন্থ পাচ্ছে, যে ওয়েভলেন্থের রোল ল্যামডার ম্যাক্সিমাম, তাকে নাম দিচ্ছি আমি ল্যামডা ম্যাক্স। তাহলে কি হলো দেখো, এই পরেরটা এটা জাস্ট আমি নতুন কোনো ফিচার বলছি না, ওই একই ফিচারে কিন্তু জাস্ট এটা ইন টার্মস অফ ওয়েভলেন্থ। তাহলে কি দাঁড়াচ্ছে না, অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, একবারে লিখেছি রো ল্যামডা ফার্স্ট increases with decrease in wavelength। এই যে ওয়েভলেন্থ যখন কমাচ্ছ তখন সেটা দেখো ইনক্রিজ করছে, ফার্স্ট ইনক্রিজ উইথ ডিক্রিজ ইন ওয়েভলেন্থ, কমা ইট reaches a maximum value then decreases। এখানে ঠিক একই রকম ভাবে the wavelength at which rho lambda is maximum is called lambda max। তো দেখো তাহলে কি হচ্ছে, কনস্ট্যান্ট টেম্পারেচারে যখন ওয়েভলেন্থ কমাচ্ছে তখন এনার্জি ডেন্সিটি বাড়ছে, ওটা একটা ম্যাক্সিমামে পৌঁছেছে, তারপর কমছে। আর একটা পার্টিকুলার ওয়েভলেন্থ, যে ওয়েভলেন্থে এনার্জি ডেন্সিটি ম্যাক্সিমাম হচ্ছে, সেই করসপন্ডিং ওয়েভলেন্থটাকে সিম্বলাইজ করা হচ্ছে ল্যামডা ম্যাক্স দিয়ে। তাহলে এইটা হচ্ছে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন যে কার্ভ, এই কার্ভের প্রথম ইম্পর্টেন্ট ফিচার্স। হ্যাঁ, সেটা তুমি বুঝতে পারলে। দেখো তাহলে এই যে ছবিগুলোকে এঁকেছি এবং ছবিগুলোকে আমি কথায় এক্সপ্রেস করেছি, তাহলে এই প্রথম ফিচারটা কি হলো এটা পরিষ্কার বোঝা গেল? কোনো অসুবিধা আছে? ঠিক আছে। সেকেন্ডটা দেখো, এই যে রো ল্যামডা ভার্সেস ল্যামডা যখন প্লট করছো, ল্যামডা বাঁ দিকে কম ডান দিকে বেশি, তাহলে ডান দিক থেকে তাহলে শুরু করছো, তাহলে এই দিকে ওয়েভলেন্থটা বড় ছিল। এবার ওয়েভলেন্থটা তুমি আস্তে আস্তে কমাচ্ছ, ওয়েভলেন্থ কমালে কি হচ্ছে দেখো, এনার্জি ডেন্সিটিটা কি হচ্ছে, আস্তে আস্তে বাড়ছে, বেড়ে ম্যাক্সিমামে পৌঁছাচ্ছে, তারপরে আবার সে কমছে। সেটাই বলা হয়েছে যে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার রো ল্যামডা ফার্স্ট ইনক্রিজেস উইথ ডিক্রিজ ইন ওয়েভলেন্থ, it reaches a maximum value then decreases। আর যে ওয়েভলেন্থে রো ল্যামডাটা ম্যাক্সিমাম হচ্ছে তাকে সিম্বলাইজ করা হচ্ছে তোমার ল্যামডা ম্যাক্স দিয়ে। ঠিক আছে। আচ্ছা, তাহলে বোঝা গেছে প্রথম ফিচারটা এটা। আচ্ছা, এবারে 2 নম্বর ফিচার। আচ্ছা, 2 নম্বর ফিচারটা দেখো, যে আমি যেটা করলাম সেটা হচ্ছে একটা পার্টিকুলার
টেম্পারেচারে। এবার আমি টেম্পারেচারটা ধরো ভ্যারি করছি, ধরো দুটো ডিফারেন্ট টেম্পারেচারে করছি, তাহলে ছবির নেচারটা কেমন হবে সেটা একটুখানি দেখতে হবে প্রথমে। তাহলে আগে ছবিটাকে এঁকে নিই, রো নিউ ভার্সেস তুমি নিউ প্লট করছো। আচ্ছা, তাহলে যদি টেম্পারেচার T1 হয় তাহলে ছবিটা এরকম দেখতে, আর টেম্পারেচারকে তুমি বাড়িয়ে দাও তাহলে ছবিটা এরকম দেখতে, T2টা এরকম দেখতে, যেখানে T2টা গ্রেটার দেন T1। এবং দেখো প্রথমটা যখন টেম্পারেচারটা T1, তখন যে করসপন্ডিং ফ্রিকোয়েন্সিটা সেটাকে নিউ ম্যাক্স নাম দিচ্ছি। আর যখন তোমার যখন টেম্পারেচারটা বেশি, তখন নিউ ম্যাক্স মানে ম্যাক্সিমাম পয়েন্টের ডান দিকে শিফট করে গেছে, সেটা তাহলে তুমি নিউ ম্যাক্স প্রাইম বলছো এটা। আচ্ছা, এবারে এই পুরো জিনিসটাই যদি তুমি ওয়েভ লেন্থের টার্মসে করো, ফ্রিকোয়েন্সির টার্মসে না ভেবে, লো ল্যামডা ভার্সেস তুমি ল্যামডা যদি প্লট করো, তাহলে এই একটা ছবি যখন টেম্পারেচারটা T1, এটা আর একটা ছবি যখন টেম্পারেচারটা T2, যেখানে T2টা গ্রেটার দেন T1। যখন টেম্পারেচারটা কম, তখন করসপন্ডিং ল্যামডা ম্যাক্সটা যদি ল্যামডা ম্যাক্স হয়, যখন টেম্পারেচারটা বেড়ে গেছে তখন ল্যামডা ম্যাক্সটা কি হয়ে গেছে, দেখো বাঁ দিকে শিফট করে গেছে। এইটা হচ্ছে নতুন ল্যামডা ম্যাক্স প্রাইম, তার টেম্পারেচার বাড়ালে তাকে এইটা এদিকে শিফট করেছে, আর এটা কিন্তু তোমার এই হাইটটা এদিক থেকে এদিকে শিফট করেছে। এটা তাহলে কি হলো দেখো, তাহলে এই যে দুটো ছবি সেটা মানে ভাষায় আমি প্রকাশ করার চেষ্টা করছি। দেখো উইথ ইনক্রিজিং টেম্পারেচার, টেম্পারেচার বাড়ালে কি হচ্ছে, টেম্পারেচার nature of the distribution curve remains the same, মানে উইথ ইনক্রিজিং টেম্পারেচার নেচার অফ দ্য ডিস্ট্রিবিউশন কার্ভ রিমেইনস দ্য সেম। মানে নেচার অফ দ্য ডিস্ট্রিবিউশন কার্ভ মানে ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে প্রথমে বাড়বে, ম্যাক্সিমামে পৌঁছাবে, তারপর কমবে, বা ওয়েভ লেন্থ কমার সাথে সাথে এনার্জি বাড়বে, ম্যাক্সিমামে পৌঁছাবে, তারপর সেটা কমবে, সেই যে নেচারটা সেটা একই থাকে। উইথ ইনক্রিজিং টেম্পারেচার নেচার অফ দ্য ডিস্ট্রিবিউশন কার্ভ রিমেইনস দ্য সেম, বাট দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ, area under the curve which represents total energy density increases. কি হলো দেখো, উইথ ইনক্রিজিং টেম্পারেচার নেচার অফ দ্য ডিস্ট্রিবিউশন কার্ভ রিমেইনস দ্য সেম, বাট দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ হুইচ রিপ্রেজেন্ট দ্য টোটাল এনার্জি ডেন্সিটি ইনক্রিজ করছে। দেখো যখন T1 টেম্পারেচার, সেই কার্ভের আন্ডারে যতখানি এরিয়া, তখন টেম্পারেচার বাড়ালো, তার কার্ভের আন্ডারে এরিয়াটা তোমার বেড়ে গেল। আর কার্ভের আন্ডারে এরিয়াটা হচ্ছে টোটাল এনার্জি রিপ্রেজেন্ট করে, মানে রো নিউটা কি একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে এনার্জি ডেন্সিটি রিপ্রেজেন্ট করছে। এবারে যদি তুমি এটাকে মানে মানে এইখানে কতটা, এখানে কতটা, এখানে কতটা, এখানে কতটা পরপর পরপর করে যোগ করে দাও, টোটাল তুমি টোটাল এনার্জি ডেন্সিটিটা পাবে। তোমাকে এটা দাঁড়াচ্ছে যে উইথ ইনক্রিজিং টেম্পারেচার নেচার অফ দ্য ডিস্ট্রিবিউশন কার্ভ রিমেইন দ্য সেম, বাট দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ হুইচ রিপ্রেজেন্ট দ্য টোটাল এনার্জি ডেন্সিটি, সেটা ইনক্রিজ করবে এটা। এবং তার সঙ্গে কি হচ্ছে দেখো, যেটা দাঁড়াচ্ছে যে অ্যাট দ্য সেম টাইম, একই সাথে নিউ ম্যাক্স shifts to pneumatic shifts to higher frequency, temperature বাড়ানোর খাতে খাতে shifts to higher frequency, and lambda max shifts to shorter wavelength. দেখো এই যে এখানে ছবিটার সঙ্গে মেলাও, উইথ ইনক্রিজিং টেম্পারেচার নেচার অফ দ্য ডিস্ট্রিবিউশন কার্ভ রিমেইনস দ্য সেম। না, নেচারটা কি বলে,
ধরো যদি রো নিউভার্সের নিউ প্লট করো, ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে বাড়বে, ম্যাক্সিমামে পৌঁছাবে, তারপর কমবে। ওয়েভলেন্থ রেসপেক্টে প্লট করে ওয়েভলেন্থ কমানোর সাথে সাথে এনার্জি বাড়ছে, ম্যাক্সিমামে পৌঁছাচ্ছে, কমছে। আর কিন্তু কার্ভের নিচে যে এরিয়াটা, যেটা টোটাল এনার্জি ডেন্সিটি রিপ্রেজেন্ট করে, সেইটা কিন্তু তোমার বেড়ে যাচ্ছে। তাহলে বার দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ হুইচ রিপ্রেজেন্ট টোটাল এনার্জি ডেন্সিটি ইনক্রিজেস। এবং অ্যাট দ্য সেম টাইম তুমি কি পাচ্ছ? অ্যাট দ্য সেম টাইম দেখো এই যে নিউ ম্যাক্সটা টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে হায়ার ফ্রিকোয়েন্সিতে, আর ল্যামডা ম্যাক্সটাকে শর্টার ওয়েভলেন্থে তোমার শিফট করছে। অ্যাট দ্য সেম টাইম নিউ ম্যাক্স শিফট টু হায়ার ফ্রিকোয়েন্সি আর ল্যামডা ম্যাক্স শিফট টু শর্টার ওয়েভলেন্থ। এইটা এবং ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হচ্ছে, এইটা যেটা হবে এটা ইন সাচ এ ওয়ে, এটা এমন করে হবে যাতে করে না এই যে টি ল্যামডা ম্যাক্স, এই গুণফলটা হচ্ছে কনস্ট্যান্ট হবে, এবং সেই কনস্ট্যান্টের ভ্যালুটা 2.89 ইন্টু 10⁻³ মিটার কেলভিন হয়। মানে দেখো, যেটা কথা হচ্ছে যে যখন টেম্পারেচার বাড়াচ্ছ ল্যামডা ম্যাক্সটা কমছে। মানে ব্যাপারটা হচ্ছে যখন টেম্পারেচার T1, তো ল্যামডা ম্যাক্স যদি ল্যামডা ম্যাক্স হয়, আর যখন টেম্পারেচার T2 তখন ল্যামডা ম্যাক্স যদি ল্যামডা এক্স প্রাইম হয়, এই দুটো সমান হচ্ছে। তাহলে সেখান থেকে তুমি বলতে পারো টি ইন্টু ল্যামডা ম্যাক্স এটা হচ্ছে কনস্ট্যান্ট। মানে টেম্পারেচার বাড়ালে, এই দেখো টেম্পারেচার বেড়েছে, তখন কি হয়েছে যে T2 গ্রেটার দেন T1, মানে টেম্পারেচার যখন বেড়েছে তখন ল্যামডা ম্যাক্সটা শর্টার ওয়েভলেন্থে শিফট করেছে। এবারে এমনভাবে শিফট করবে যাতে করে টেম্পারেচার এবং ল্যামডা ম্যাক্সের যে গুণফলটা সেটা হচ্ছে কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ T1 ল্যামডা ম্যাক্স এগারো টি ইন্টু ল্যামডা ম্যাক্স T2 ল্যামডা ম্যাক্স প্রাইম, অর্থাৎ টি ল্যামডা ম্যাক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবং পরে এক্সপেরিমেন্ট করে দেখা গেছে টি ল্যামডা ম্যাক্স যেটা গুণফলটা সেটা হচ্ছে 2.89 ইন্টু 10⁻³ মিটার কেলভিন হয়। তাহলে 2 নম্বর ফিচারটা পরিষ্কার, কিছু বুঝতে অসুবিধা হয়েছে? ঠিক আছে, বোঝা গেল 2 নম্বর ফিচারটা? বুঝলে তো? আচ্ছা আচ্ছা, এই যে মানে টি ল্যামডা ম্যাক্সটা যে কনস্ট্যান্ট হচ্ছে সেটার একটা নাম আছে, সেই নামটা আমি পরে বলছি, এটাকে বলা হয় ভিন্স ডিসপ্লেসমেন্ট ল। সেটা আমি পরে কোশ্চেন হিসেবে দেখাচ্ছি, এটা হচ্ছে ভিন্স ডিসপ্লেসমেন্ট ল। আর এবারে চলে আসো 3 নম্বর ছবিটা, আর 3 নম্বর ফিচারটা দেখো। যখন এই আগের দুটো ছবি বা পরের দুটো ছবি আমি এঁকেছি, তখন আমি কখনো উল্লেখ করে দিচ্ছি না যে যে ব্ল্যাক বডিটা তুমি কনসিডার করছো সেটা কোন মেটেরিয়ালের তৈরি, কখনো আমি ভাবছি না। তার মানে এটা দাঁড়াচ্ছে যে মেটেরিয়াল উল্লেখ করে দিতে হলো না, সেটা কপারের নাকি আয়রনের নাকি গোল্ডের, হ্যাঁ, কিসের তুমি তৈরি ব্ল্যাক বডি নিচ্ছ তার উপরে কিন্তু দেখো এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটা নির্ভর করে না। এবং সেটাই হচ্ছে 3 নম্বর ফিচার, যে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভ ইজ ইউনিভার্সাল। ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভ ইজ universal. This means this energy distribution curve is independent of the material by which the black body is made of. তা কি হলো দেখো, দ্য ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভ ইজ ইউনিভার্সাল, এটা সার্বজনীন। মানেটা কি? দিস মিনস দ্য এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভ, বা এখানে দা হবে, দিসটা দুবার হয়ে যাচ্ছে, বাড়ি শুনতে লাগবে। দিস মিনস the energy distribution curves is independent of the material by which the black body is made of. অর্থাৎ ব্ল্যাক বডিটা কোন মেটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে তার উপরে হচ্ছে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটা নির্ভর করছে। তার মানে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটা হচ্ছে ইউনিভার্সাল, কোন মেটেরিয়ালের তৈরি ব্ল্যাক বডি তার উপরে কিন্তু এই ডিস্ট্রিবিউশন কার্ভটা নির্ভর করছে। তাহলে এই যে তিনটে ফিচার, এই তিনটে ফিচার হচ্ছে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভের তিনটে ইম্পর্টেন্ট ফিচার। এটাকে তোমাকে ভীষণ ইম্পর্টেন্ট, সেটা তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল তিনটে ফিচার। এই যে এই কোশ্চেনটা একটু বড় হয়ে গেল, যে হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন, সেটা তুমি এখান থেকে পেয়ে গেছো। আচ্ছা, আর এই যে টি ল্যামডা ম্যাক্সটা কনস্ট্যান্ট হচ্ছে এবং তার ভ্যালুটা 2.89 মিটার কেলভিন হচ্ছে, একে বলা হয় ভিন্স ডিসপ্লেসমেন্ট ল। তাহলে ভিন্স ডিসপ্লেসমেন্ট লটা
কি তোমাকে দেখতে হবে সেইটা একটা কোশ্চেন হিসেবে লিখে সেখান থেকে অনেক নিউমেরিক্যাল প্রবলেম তোমাকে করতে হয়। কত নম্বর কোশ্চেন হবে এটা? 8 নম্বর কোশ্চেন। সেটা হচ্ছে যে স্টেট দ্য ভিন্স ডিসপ্লেসমেন্ট ল। স্টেট দ্য ভিন্স ডিসপ্লেসমেন্ট ল। ভিন ডিসপ্লেসমেন্ট লটা কি বলছে না, উইথ ইনক্রিজিং টেম্পারেচার nature of the black body energy distribution curve with increasing temperature nature of the black body energy distribution curves remains the same, but the area under the curve which represents the total energy density, but the area under the curve which represents the total energy density increases। এইটা তাহলে এইটা হচ্ছে এই যে আগে যেটা লিখেছিলাম এই প্রথম পার্টটা অ্যাজ ইট ইজ লিখলাম আমি, শুধু এখানে আমি পুরো জিনিসটাকে ওয়েভ লেন্থের টার্মসে জাস্ট বলবো, এখানে আমি ফ্রিকোয়েন্সিটা উল্লেখ করবো না। উইথ ইনক্রিজিং টেম্পারেচার নেচার অফ দ্য ডিস্ট্রিবিউশন কার্ভ রিমেন্স দ্য সেম, but the area under the curve which represents the total energy density increases। at the same time কি হচ্ছে, at the same time lambda max decreases with increasing temperature in such a way that t into lambda max যেটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট সেটা 2.89 into 10 to the power minus 3 মিটার কেলভিন। এটা তার মূল ইকুয়েশনটা হচ্ছে এইটা, তোমার টেম্পারেচার বাড়ালে তোমার ল্যামডা ম্যাক্সটা কমে যাচ্ছে আর কি, যাতে করে সেই গুণফলটা কনস্ট্যান্ট থাকে। এইটাই হচ্ছে তোমার ভিন্স ডিসপ্লেসমেন্ট ল। দিস ইজ দ্য ভিন্স ডিসপ্লেসমেন্ট ল, এটা হচ্ছে ভিন্স ডিসপ্লেসমেন্ট ল। আচ্ছা এই যে লটা, এই লটা না ভীষণ ইম্পর্টেন্ট জানো। আচ্ছা কখনো তোমরা ভেবে দেখেছো একটা সূর্যের সারফেস টেম্পারেচার কত জানো? সানের টেম্পারেচার কত? কি আইডিয়া আছে সূর্যের টেম্পারেচার কত? হুম, হ্যাঁ 5,500 ডিগ্রি সেলসিয়াসের মতো, ওই 5,500-6,000 কেলভিনের কাছাকাছি, তাই তো? আর এবারে তুমি কি করে জানলে বলো তো সূর্যের টেম্পারেচার ওই 5,500-6,000 কেলভিন? মানে সূর্যতে কি তোমার মতো কাউকে পাঠানো হয়েছে যে গিয়ে থার্মোমিটারে করে মেপে নিয়ে রেখে এলো? তোমার বডির টেম্পারেচার কত তুমি থার্মোমিটার দিয়ে মেপে নাও, তাহলে সূর্যের বডির টেম্পারেচার কত তুমি জানলে কি করে সূর্যের বডির টেম্পারেচারটা? কিছু আইডিয়া আছে? দেখো এই হচ্ছে যে ভিন্স ডিসপ্লেসমেন্ট লস, সেটা তোমাকে হেল্প করবে সূর্যের টেম্পারেচারটা বের করার জন্য। দেখো সূর্য থেকে রেডিয়েশন আসে এবং সেই রেডিয়েশনটাকে তুমি যদি আজ এ ফ্রিকোয়েন্সি প্লট করো তাহলে এই যেমন ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভ পেয়েছো সেরকম একটা কার্ভ পাবে। তো সেই কার্ভ থেকে তুমি ল্যামডা ম্যাক্সটাকে পেয়ে গেলে, ল্যামডা ম্যাক্স যদি তুমি পেয়ে যাও, এবার টি ল্যামডা ম্যাক্স যেহেতু 2.89 ইন্টু 10⁻³ মিটার কেলভিন, সেক্ষেত্রে তুমি টেম্পারেচারটা পেয়ে যাবে। তো আমি কোশ্চেনটা দিই তাহলে তোমার পক্ষে বুঝতে সুবিধা হবে। ধর আমি এরকম বললাম যে যে দ্য ম্যাক্সিমাম অফ এনার্জি
বা দ্য ম্যাক্সিমাম অফ সোলার স্পেকট্রা অ্যাপিয়ার অ্যাট ধরো 580 ন্যানোমিটার। দ্য ম্যাক্সিমাম অফ সোলার স্পেকট্রা, সূর্য থেকে যে আলোটা আসছে এটা সোলার স্পেকট্রা বলা হচ্ছে, এবং সেটা তুমি দেখবে একটু হলদেটে টাইপের হয়। হলদেটে টাইপ হয় মানে হচ্ছে তার ল্যামডা ম্যাক্সটা হচ্ছে বেসিক্যালি 580 ন্যানোমিটার। দ্য ম্যাক্সিমাম, the maximum point, the maximum of wavelength appears at 580 nanometer. So what is the surface temperature of sun? What is the surface temperature of sun? মানে সূর্য থেকে যে আলো আসছে তার যে করসপন্ডিং স্পেকট্রাটা সেটাকে সোলার স্পেকট্রা বলছে, তার ম্যাক্সিমামটা অ্যাপিয়ার করছে কোন ওয়েভলেন্থে 580 ন্যানোমিটার ওয়েভলেন্থে। সেখান থেকে তোমার সূর্যের সারফেস টেম্পারেচারটাকে বের করতে হবে, এবং এটা করা হয় ভিন্স ডিসপ্লেসমেন্ট ল থেকে। দেখো ভিন্স from Wien's displacement law, T into lambda max এই যে 2.89 ইন্টু 10⁻³ মিটার কেলভিন। দেখো ইউনিটটা এসআই কে মিটার কেলভিনই কেন হবে? টেম্পারেচার ইউনিট কেলভিন আর ওয়েভলেন্থের ইউনিট যেহেতু মিটার, তাহলে ওভারঅল ইউনিট হচ্ছে মিটার কেলভিন হবে। এবার তোমাকে বের করতে পারে যে টিটা, টিটা কত হবে? 2.89 ইন্টু 10⁻³ মিটার কেলভিন ডিভাইডেড বাই ল্যামডা ম্যাক্স। ল্যামডা ম্যাক্সের ভ্যালু কত বলে দিচ্ছে? 580 ন্যানোমিটার, মানে 10⁻৯ মিটার। এইটা, এটা করে দেখো তো কত বেরোচ্ছে। 2.89 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 580 ইন্টু 10⁻৯ মিটার। তাহলে এটা করলে সেটা কত বেরোচ্ছে দেখো তো, করে বলো কত বেরোচ্ছে, এটা করে কত বেরোচ্ছে? বলো কি করলে, কত? 4996, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। 4996.55, তাই তো? দেখো এত কেলভিন হয়ে গেল, দেখো 5000 কেলভিনের কাছাকাছি তোমার অ্যান্সার বেরোলো। তাই যদি ল্যামডা ম্যাক্সটা তোমার বলে দেওয়া থাকে 5800 ন্যানোমিটার, সারফেস টেম্পারেচার তুমি এখান থেকে বের করে ফেলতে পারলে। আবার উল্টো রকম ভাবে তুমি কোশ্চেন করতে পারো, ধরো কোন একটা নিয়ারেস্ট স্পেকট্রা, নিয়ারেস্ট তোমার স্টার আছে যার করসপন্ডিং সারফেস টেম্পারেচারটা খুব কম, এবং সেটা তোমায় বলে দিলাম, তাহলে সেখান থেকে যে স্পেকট্রাটা আসবে তার ল্যামডা ম্যাক্সটা কোন ওয়েভলেন্থে অ্যাপিয়ার করবে, তুমি সেই প্রবলেমও কিন্তু এখান থেকে করতে পারো। মানে তোমাকে আমি জাস্ট একটা সিম্পল কোশ্চেন বলছি। তো আমি বললাম যে হ্যাঁ, দেখো আরো আগে খুলে যেত, ওকে না? তাহলে দেখো, হ্যাঁ হ্যাঁ, এবারে সারফেস টেম্পারেচার of an unknown star is, ধরে নাও, a 1000 nano Kelvin. Find the value of lambda max. এটা করে ফেলো তো। কোন একটা আননোন স্টার তোমায় বলে দিয়েছে যার টেম্পারেচারটা হচ্ছে তোমার 1000 ন্যানো কেলভিন, সেখান থেকে তোমাকে ল্যামডা ম্যাক্সটাকে বের করতে হবে। করে ফেলো তো দেখি, 1 মিনিট সময় না, করে বলো। from Wien's displacement law, T into lambda max is 2.89 into 10⁻³ মিটার কেলভিন। আমার লাগবে কোনটা? ল্যামডা ম্যাক্সটাকে বের করতে হবে। তাহলে ল্যামডা ম্যাক্সটা কত হবে?
2.89 ইন্টু 10⁻³ মিটার কেলভিন ডিভাইডেড বাই, এখানে তোমাকে ভাগ করতে হচ্ছে কি দিয়ে না, তোমার টি দিয়ে। টিটা কত? 1000 ন্যানো কেলভিন, অর্থাৎ 10⁻৯ কেলভিন। এটা তাহলে এবার এখান থেকে ল্যামডা মাসটা বের করলাম। এটা কত বেরোবে বলো? মানে এটা 3টে শূন্য, এইখানে গেলে -6, উপরে 3 হয়ে গেল, এইটা এত মিটার। দেখো তো, তাই বলো না? ঠিক আছে তো? এটা তো দেখো, এই যে ভিন্স ডিসপ্লেসমেন্ট ল থেকে কিন্তু প্রচুর নিউমেরিক্যাল প্রবলেমস আছে, সেটা তোমায় একটুখানি জানতে হবে। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, এটা তুমি দেখলে না, টেম্পারেচার বাড়ালে তোমার এনার্জি ডেন্সিটিটা বাড়ছে, কিন্তু টেম্পারেচার বাড়ালে এনার্জি ডেন্সিটিটা কেমন করে বাড়ছে আর কি, সেইটা একটা ইম্পর্টেন্ট ল দিয়ে ঠিক আছে, একবার স্টিফেন বোলজম্যান ল। স্টিফেন বোলজম্যান ল, স্টিফেন বোলজম্যান ল, এইটা। আর তার সঙ্গে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ স্টিফানস কনস্ট্যান্ট। স্টিফেন কনস্ট্যান্টের ভ্যালু কত, সেটা ধরো জিজ্ঞেস করা। আচ্ছা, স্টিফেন বোলজম্যান ল কি বলছে দেখো, বলা হচ্ছে টোটাল এনার্জি ফ্লাক্স, সেটাকে আমি ধরো এরকম একটা টি এরকম একটা সিম্বল দিয়ে এক্সপ্রেস করছি। টোটাল এনার্জি ফ্লাক্স, দেখো আমি যখন আর নিউ ডি নিউ লিখেছিলাম, বলেছিলাম কি এনার্জি ফ্লাক্স উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ। এবারে এখানে তোমার ওই যদি ফ্রিকোয়েন্সিটা 0 থেকে ইনফিনিটি তুমি সব নিয়ে নাও, টোটাল এনার্জি ফ্লাক্সটা বেরিয়ে যাবে। টোটাল এনার্জি ফ্লাক্সটা এইটা ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু T⁴, যেখানে টি ইজ ইন কেলভিন। টোটাল এনার্জি ফ্লাক্স, অবশ্যই এটা এক থার্মাল ইকুইলিব্রিয়ামে লিখতে হবে। অ্যাট থার্মাল ইকুইলিব্রিয়াম কথাটা বলে দেওয়ার দরকার, কারণ টেম্পারেচার তোমাকে ফিক্স রাখতে হচ্ছে, একটা পার্টিকুলার টেম্পারেচার তুমি দেখছো। অ্যাট থার্মাল ইকুইলিব্রিয়াম টোটাল এনার্জি ফ্লাক্স, যেটা বেসিক্যালি তোমার টোটাল এনার্জি ডেন্সিটি, সরি টোটাল এনার্জি ফ্লাক্সটা হচ্ছে আর নিউ ডি নিউ, যেটা সেটা হচ্ছে এনার্জি ফ্লাক্স উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ। তাকে যদি তুমি ইন্টিগ্রেট করে দাও 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, টোটাল এনার্জি ফ্লাক্সটা পেয়ে যাবে। তাই টোটাল এনার্জি প্লাস এমটিটা এ ডিরেক্টলি প্রপোর্শনাল T⁴ হয় টি ইজ টেকেন, টি ইজ ইন কেলভিন। এটা আমাকে এটা দাঁড়াচ্ছে তাহলে কি, টোটাল এনার্জি ফ্লাক্সটা ইজ প্রপোর্শনাল টু T⁴। তো এখানে তুমি লিখতে পারো এমটিটা, সেইটা বেসিক্যালি তোমার সিগমা T⁴। এইটা হচ্ছে তোমার পপুলার ফর্ম অফ স্টিফেন বোলজম্যান ল। এখানে এই যে সিগমাটা, একটা স্টিফেন্স কনস্ট্যান্ট, তার ভ্যালুটা বেড়ে হচ্ছে 5.67 ইন্টু 10⁻⁸। দেখো এবারে এর ইউনিট কি হবে দেখো, এইটা হচ্ছে টোটাল এনার্জি ফ্লাক্স, মানে জুল পার মিটার স্কোয়ার পার সেকেন্ড। মানে এনার্জি ফ্লাক্স মানে হচ্ছে এনার্জি পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশন এরিয়া, জুল মিটার⁻², সেকেন্ড ইনভার্স, বা এইটাকে আগে লিখতে পারি জুল সেকেন্ড ইনভার্স, জুল সেকেন্ড ইনভার্স মিটার⁻²। এইটা হলো এম এর ইউনিটটা। এবার T⁴ দিয়ে ভাগ করলে K⁻⁴, এইটা হচ্ছে তোমার এর ইউনিট। অথবা এটা অনেক সময় 5.67 ইন্টু 10⁻⁸ জুল পার সেকেন্ড, মানে ওয়াট মিটার⁻², কেলভিন⁻⁴, এইটা হচ্ছে। ঠিক আছে, এটা দেখো এইটা হচ্ছে স্টিফেন বোলজম্যান ল। তাহলে যেটা কথা হচ্ছে যে কোনো একটা ব্ল্যাক বডি আছে, তার তার সারফেস এরিয়া থেকে এনার্জি বেরোচ্ছে। এবারে 1 সেকেন্ডে টোটাল এনার্জি কতটা বেরোচ্ছে পার ইউনিট ক্রস সেকশন এরিয়াতে,
সেটাকে আমি টোটাল এনার্জি ফ্লাক্স বলছি। সেটা টেম্পারেচারের পাওয়ার 4 তার সঙ্গে প্রপোর্শনাল, এবং প্রপোর্শনাল যে কনস্ট্যান্ট আছে টিফান্স কনস্ট্যান্ট, হ্যাঁ, সেই টিফান কনস্ট্যান্টটা হচ্ছে তোমার 5.67 ইন্টু টেন টু পাওয়ার -8 জুল পার সেকেন্ড মিটার টু দি পাওয়ার -2 কেলভিন টু দি পাওয়ার -4 হয়। তাহলে এই যে লটা, সেই লটা যে স্টিফান বোলজম্যান ল, আর সিগমাটাকে বলা হবে তোমার স্টিফান কনস্ট্যান্ট। স্টিফান কনস্ট্যান্ট। আর এইটা তোমার কিভাবে কাজে লাগছে দেখো, যে ধরো তোমাকে যদি নিউমেরিক্যাল প্রবলেম করা হয় যে কোন একটা ব্ল্যাক বডি আছে যার টেম্পারেচারটা জাস্ট ডাবল করা হলো, তাহলে টোটাল এনার্জি ফ্লাক্স সেটা কতটা বাড়বে। এরকম বললাম যে ইকুইলিব্রিয়াম টেম্পারেচার of a black body is increased from, ধরে নাও, 300 কেলভিন টু 600 কেলভিন। এটা what what is the fold of বা এটা হোয়াট ইজ দ্য চেঞ্জ বলি, হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন টোটাল এনার্জি ফ্লাক্স। হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন টোটাল এনার্জি ফ্লাক্স। দেখো, তাহলে স্টিফেন বোলজম্যান ল কি বলছে না, এনার্জি ফ্লাক্সটা টি টু দি পাওয়ার 4 এর সঙ্গে প্রপোর্শনাল। এবারে এখানে আমার কি হয়েছে, যে টেম্পারেচার 300 থেকে 600 হয়েছে, অর্থাৎ দ্বিগুণ হয়েছে। তাহলে কত পার্সেন্ট বাড়বে? 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ 16 টাইমস হয়ে যাবে। মানে বেসিক্যালি এটা তুমি যদি লেখো ফ্রম স্টিফেন বোলজম্যান ল, স্টিফেন বোলজম্যান ল, ফ্লাক্সটা যেহেতু ইকুয়াল টু সিগমা টি টু দি পাওয়ার 4, তার মানে m at 600 কেলভিন ডিভাইডেড বাই mটা at 300 কেলভিন, এটা হয়ে গেল কত, 600 কেলভিন বাই 300 কেলভিন তার টু দি পাওয়ার 4, কারণ সিগমা সিগমা কেটে চলে যাবে, 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ 16 হয়ে যাবে। এটা তার মানে 300 কেলভিনে যা ফ্লাক্সটা ছিল, 600 কেলভিনের ফ্লাক্সটা তার 16 গুণ হয়ে যাচ্ছে। দেখো, তুমি স্টিফেন বোলজম্যান ল থেকে এটাকে এইরকম ভাবে তুমি দেখাতে পারবে এই ধরনের প্রবলেমগুলো। ঠিক আছে, বোঝা গেল স্টিফেন বোলজম্যান লটা কি এবং স্টিফেন বোলজম্যান ল থেকে? হ্যাঁ, এই যে এমটা এখানে লিখেছিলাম, যে এমটা হচ্ছে তোমার টোটাল এনার্জি ফ্লাক্স মানে পার ইউনিট টাইমে পার ইউনিট ক্রস সেকশনের এরিয়া থেকে টোটাল কতখানি এনার্জি বেরোচ্ছে। মানে মানে যেটা হচ্ছে যে কোনো একটা সাবস্টেন্স তুমি নিয়েছো, সেখান থেকে ধরো এনার্জি বেরোচ্ছে। এবার আমাকে দেখতে হবে একটা একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তুমি নিয়েছো, ধরো 1 সেন্টিমিটার স্কোয়ার বা 1 মিটার স্কোয়ার, এরকম একটা ক্ষেত্রফল নিয়েছো, সেখান দিয়ে 1 সেকেন্ডে কতখানি এনার্জি বেরোচ্ছে তাকে বলা হবে টোটাল এনার্জি ফ্লাক্স। সেটা হচ্ছে এম। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে কথা হচ্ছে যে এই যে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন যে কার্ভগুলো পেয়েছো না, সেই কার্ভগুলোকে এবার লোকে এক্সপ্লেন করার চেষ্টা করেছিল। আচ্ছা, প্রথম যিনি চেষ্টা করেছিলেন তিনি হচ্ছে র্যালে এবং জিন্স, এই দুজন লোক প্রথমে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন, করে আলটিমেটলি তারা ফেল করেছিলেন, তারা করতে পারেননি। তারপরে যিনি অ্যাকচুয়ালি ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটাকে এক্সপ্লেন করেন তিনি হচ্ছে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক। 1900 সালে 14 ডিসেম্বর তিনি বেসিক্যালি একটা রেভলিউশনারি অ্যাজাম্পশন দেন। সেই রেভলিউশনারি অ্যাজাম্পশনের থ্রু দিয়ে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটাকে ব্যাখ্যা করতে পারা যায়। তাহলে হু এক্সপ্লেন দ্য এক্সপেরিমেন্টাল কার্ভস অফ ব্ল্যাক বডি
এনার্জি ডিস্ট্রিবিউশন, who explain the experimental curves of black body energy distribution। সেটা হচ্ছে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক ইন 14 ডিসেম্বর 1900 1900 সালে 14ই ডিসেম্বর বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক তিনি হচ্ছে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটাকে এক্সপ্লেন করে দেন। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে এই ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটাকে ব্যাখ্যা করতে গেলে ম্যাক্সওয়েল যে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি আছে, একটা লাইটকে যে তুমি একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসেবে ভাবছো, সেটা দিয়ে কিন্তু পুরোপুরি ব্যাখ্যা করা যাবে না। বা ইন আদার ওয়ে তুমি যদি এইভাবে ভাবো যে এনার্জি একটা কন্টিনিউয়াস কোয়ান্টিটি বা এনার্জি একটা নিরবিচ্ছিন্ন কোয়ান্টিটি, তা দিয়ে কিন্তু এটাকে এক্সপ্লেন করতে পারবে না। এটাকে এক্সপ্লেন করার জন্য প্ল্যাঙ্ক একটা রেভলিউশনারি হাইপোথিসিস এনেছিলেন, সেটা জানতে হবে। তাহলে হোয়াট ইজ প্ল্যাঙ্কস হাইপোথিসিস? প্ল্যাঙ্ক হাইপোথিসিসটা কি? হোয়াট ইজ প্ল্যাঙ্ক হাইপোথিসিস? আচ্ছা, প্ল্যাঙ্ক হচ্ছে প্রথমবারের জন্য, মানে এর আগে কেউ কখনো কল্পনাও করেনি। এর আগে মানুষ যেটা ভাবতো যে এনার্জি একটা কন্টিনিউয়াস কোয়ান্টিটি, যেমন জলের মতো বা দুধের মতো, তুমি যতখানি দিতে চাইবে দিতে পারবে, যতখানি নিতে চাও নিতে পারবে, ঠিক আছে? কিন্তু এই ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটাকে এক্সপ্লেন করার সময় যদি ওই রকম পিকচারটাকে ধরা হতো যে এনার্জি একটা কন্টিনিউয়াস কোয়ান্টিটি এবং এনার্জিটা তোমার যে কোনো অ্যামাউন্টে দেওয়া বা নেওয়া যেতে পারে, তাহলে দেখা যাচ্ছে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটাকে ব্যাখ্যা করতে পারা যাচ্ছে না। তখন বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক যেটা সাজেস্ট করলেন সেটা হচ্ছে এই যে যে একটা ব্ল্যাক বডি সে যখন এনার্জি এক্সচেঞ্জটাকে করছে, সেই এক্সচেঞ্জটা কিন্তু সবসময় কন্টিনিউয়ালি হতে হবে সেরকম নয়, সেটা একটা ডিসক্রিট বা কোয়ান্টাইজড ওয়েতে হয়। যেমন মার্বেল দেওয়ার মতো, একটা মার্বেল না হলে দুটো মার্বেল না তিনটা মার্বেল, এরকম ব্যাপারটা আর কি। যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে এনার্জি ক্যান বি এক্সচেঞ্জ ইন এ discrete or quantized way। হ্যাঁ, এনার্জি ক্যান বি এক্সচেঞ্জ ইন এ ডিসক্রিট আর কোয়ান্টাইজড ওয়ে। অর্থাৎ ডেল্টা ইটা সেটা তোমার এন ইন্টু এইচ ইন্টু নিউ হলো, যেখানে এনটা হচ্ছে তোমার 1 2 3 ... নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর এইচটা হচ্ছে 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড। এটা বলা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে বলা হচ্ছে দেখো এনার্জি এক্সচেঞ্জ, এনার্জি ক্যান বি এক্সচেঞ্জ ইন ডিসক্রিট অর কোয়ান্টাইজড হয়। তারপরে এটা হচ্ছে এইচ নিউ বলে একটা ছোট্ট পার্ট আছে, ছোট্ট প্যাকেট টাইপের। এবারে যেটা দাঁড়াচ্ছে যে এনার্জি এক্সচেঞ্জ আইদার এইচ নিউ হবে, নাহলে 2H নিউ হবে, নাহলে 3H নিউ হবে, ইত্যাদি ইত্যাদি। এই যে এইচটা, সেই এইচটাকে বলা হবে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এইচটা হচ্ছে আমার প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এইচটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। হ্যাঁ, তার ভ্যালু হচ্ছে 6.626 × 10⁻³ জুল সেকেন্ড। তার মানে বিজ্ঞানী প্ল্যাঙ্ক প্রথম ভাবলেন, এর আগে কিন্তু কেউ কখনো ভাবেনি। তিনি এটা ভাবলেন যে এই ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটাকে এক্সপ্লেন করার জন্য তিনি বললেন যে এনার্জি একটা ডিসক্রিট বা কোয়ান্টাইজ কোয়ান্টিটি, এবং এটা এক্সচেঞ্জ হবে ডিসক্রিট বা কোয়ান্টাইজ হয়েছে, মানে প্যাকেট প্যাকেট করে আর কি। যে এক প্যাকেট এনার্জিকে এক কোয়ান্টা অফ এনার্জি বলা হবে, যার পরিমাণটা হচ্ছে এইচ নিউ, এবং ডেল্টা ইটা হয়ে যাবে তোমার এন ইন্টু এইচ নিউ। সেইটা দিয়ে তিনি ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটাকে পুরোপুরি এক্সপ্লেন করে ফেলতে পারেন। আচ্ছা, এবারে এই যে ক্লাসিক্যাল ফিজিক্স হচ্ছে এই একটা পার্টিকুলার ফেনোমেনন যেখানে ক্লাসিক্যাল ফিজিক্স ফেল করেছিল। এই যে বিজ্ঞানী র্যালে এবং জিন্স এনার্জিটাকে কন্টিনিউয়াস ধরে নিয়ে যখন ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটাকে এক্সপ্লেন করতে যাচ্ছিলেন, তখন তারা একটা দেখলেন যে যদি ফ্রিকোয়েন্সি সাফিসিয়েন্টলি কম হয় বা ওয়েভলেন্থ সাফিসিয়েন্টলি বেশি হয়, তখন হচ্ছে তোমার যেটা ক্লাসিক্যাল থিওরি সেটা ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটাকে ব্যাখ্যা করতে পারছে, কিন্তু যখন ফ্রিকোয়েন্সি বেশি হয়ে যাচ্ছে বা ওয়েভলেন্থ শর্ট হয়ে যাচ্ছে, তখন কিন্তু ওটা ফেল করছে। এই যে ঘটনাটা তাকে বলা হয় আলট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি। একটা জিনিস হচ্ছে তোমার, ধরো আমি কোশ্চেন নম্বরটা লিখি, কোশ্চেন নম্বর 15, বললাম হোয়াট ইজ আলট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি বা ইউভি ক্যাটাস্ট্রফি। আলট্রাভায়োলেট
হোয়াট ইজ আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি? মানে ব্যাপারটা হচ্ছে যে ক্লাসিক্যাল থিওরি বা ক্লাসিক্যাল ফিজিক্স classical physics can explain the black body energy distribution curve only in the low frequency and low wavelength region, but it badly fails when frequency is high or wavelength is short. But it fails badly when frequency is high and wavelength is short. This serious disagreement between the theoretical result and experimental results is called ultraviolet ক্যাটাস্ট্রফি। তাহলে কথাটাকে শোনো, তারপরে আমি ভালো করে বোঝাচ্ছি যে ক্লাসিক্যাল ফিজিক্স ক্যান এক্সপ্লেন দ্য ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভ অনলি ইন দ্য লো ফ্রিকোয়েন্সি আর লং ওয়েভলেন্থ রিজিয়ন। যখন ফ্রিকোয়েন্সিটা বেশ কম হবে এবং ওয়েভলেন্থটা খুব বেশি হবে, অর্থাৎ এনার্জিটা যখন কম হবে, তখনই জাস্ট ক্লাসিক্যাল ফিজিক্স ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটাকে এক্সপ্লেন করতে পারে। বাট ইট ব্যাডলি ফেলস হোয়েন ফ্রিকোয়েন্সি ইজ হাই আর ওয়েভলেন্থ ইজ শর্ট। কিন্তু যেটা ব্যাপার হচ্ছে যে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটাকে তুমি কোনোভাবে ব্যাখ্যা করতে পারছো না ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে, যখন ফ্রিকোয়েন্সিটা খুব বড় হয়ে যাবে, ওয়েভলেন্থ খুব শর্ট হয়ে যাবে। এবারে এই যে তোমার এক্সপেরিমেন্টাল রেজাল্টের সঙ্গে থিওরিটিক্যাল মিলল না, যে এই বেডলি ফেলস বলা হচ্ছে, যে সিরিয়াস ডিসএগ্রিমেন্ট বিটুইন দ্য থিওরিটিক্যাল রেজাল্ট অ্যান্ড দ্য এক্সপেরিমেন্টাল রেজাল্ট ইজ কল দ্য আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি। মানে ব্যাপারটা কিরকম দেখো, এই তুমি যদি একটা ছবিতে দেখাও, ধরো এদিকে ফ্রিকোয়েন্সি প্লট করা হচ্ছে ভার্সেস ফ্রিকোয়েন্সি দ্বারা প্লট করা হচ্ছে, এই এবারে এই ক্লাসিক্যাল থিওরি যদি তুমি কনসিডার করো, ক্লাসিক্যাল থিওরি অথবা এটা তুমি বলতে পারো যেখানে র্যালে এবং জিন সেটা করেছিলেন, ক্লাসিক্যাল থিওরি বা র্যালে জিন্স থিওরি থেকে মানে একটা ডিস্ট্রিবিউশন কার্ভটা এরকম দেখতে হচ্ছে, একদম এরকম দেখতে হচ্ছে এটা। কিন্তু বাস্তবের ছবিটা কেমন দেখতে? বাস্তবের ছবিটা প্রথম দিকটা এরকম করে বাড়লেও একটা সময়ের পরে কি হচ্ছিল, এইটা তোমার এটা হচ্ছে, এটা যে এক্সপেরিমেন্টাল ছবিটা, তাহলে দেখো, তাহলে এক্সপেরিমেন্টাল ছবি কি বলে, যদি টেম্পারেচারটা তুমি ফিক্স করে দাও, টেম্পারেচার যদি ফিক্স করে দেওয়া হয় যে সবুজ যে লাইনটা টানাচ্ছে সেরকম ছবিটা দেখতে হয়, ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে এনার্জিতে প্রথমে বাড়বে, একটা ম্যাক্সিমামে পৌঁছাবে, তারপর সেটা কমবে। ক্লাসিক্যাল থিওরি কি বলছে, যে রো নিউ বা নিউ যদি প্লট করো তুমি, তাহলে এই ছবিটা জাস্ট এরকমভাবে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। আর এবারে কার্ভের আন্ডারে যে এরিয়াটা, সেটা টোটাল এনার্জি রিপ্রেজেন্ট করে কোনো একটা গিভেন টেম্পারেচারে, এটা যদি বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে, তার মানে কি হচ্ছে, তুমি টোটাল যে এনার্জি ডেন্সিটিটা সেটা ইনফিনিটি হয়ে যাচ্ছে, অথবা এনার্জি ডেন্সিটিটা ডাইভার্জ করে গেছে। এই যে এনার্জি ডেন্সিটিটা ডাইভার্জ করে গেল, দিস সিরিয়াস ডিসএগ্রিমেন্ট বিটুইন দ্য থিওরি অ্যান্ড দ্য এক্সপেরিমেন্ট, তাকে বলা হবে তোমার আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি। তো আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি হচ্ছে বেসিক্যালি হচ্ছে যে ক্লাসিক্যাল ফিজিক্স যে ফেল করছে তার প্রথম এক্সাম্পল।
ঠিক আছে? তাহলে আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফে মানে ক্যাটাস্ট্রফে কথাটা মানে হচ্ছে একটা সাডেন ফল। যে ধরো তুমি আগে কি হতো লোকে ভিজিবল রিজিয়ন এক্সপেরিমেন্ট করতো। ভিজিবল লাইট তার ফ্রিকোয়েন্সিটা সাফিসিয়েন্টলি কম বা ওয়েভলেন্থ সাফিসিয়েন্টলি বেশি। এবারে যখন সে আল্ট্রাভায়োলেট রিজিয়নে ঢুকছে জাস্ট ফ্রিকোয়েন্সিটাকে বাড়িয়ে দিয়ে বা ওয়েভলেন্থটাকে কমিয়ে দিয়ে তখন দেখতে পাওয়া যাচ্ছে যে এই যে ডিফেক্টটা ধরা পড়ছে আর কি। তাহলে সে এই যে ডিফেক্টটা সেটাই বেসিক্যালি আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফে। ঠিক আছে? তাহলে আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফে কাকে বলে বোঝা গেল? ঠিক আছে? বুঝতে পেরেছো তো? আচ্ছা। আচ্ছা, এবার একটা নিউমেরিক্যাল প্রবলেম করো। এক মিনিট। আমি কোশ্চেনটা তোমাদের পাঠিয়ে দিইনি, কোশ্চেনটা আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ, ওটা টাইপ করা আছে। অবশ্যই ওই ছবি তুলে বা করে আমি একটু পরে তোমাদের পাঠিয়ে দেবো। হ্যাঁ, ধরো 1 সেকেন্ড। ধরো এই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আগের দিন আমি বলেছিলাম, সেখান থেকে বেশি প্রবলেম করা হয়নি। আর আজকে ব্ল্যাক বডি রেডিয়েশন হলো। এই দুটোর উপরে বেশ করে জাস্ট একটা তোমাকে, হ্যাঁ, একটা হচ্ছে তোমার আমি আগের দিনে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যখন পড়িয়েছিলাম সেখানে সময় কম ছিল বলে তোমার বেশি নিউমেরিক্যাল প্রবলেম করা হয়নি। আজকে ব্ল্যাক বডি রেডিয়েশন হলো, এই দুটোর উপরে বেশ করে তোমাকে জাস্ট আমি দু একটা প্রবলেম দিচ্ছি, তুমি একটুখানি করার চেষ্টা করো। ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস বলে নিই। এই যে মানে আগের দিনই বলেছিলাম এই যে এইচ নিউটা না, একটা এইচ নিউ মানে হচ্ছে বেসিক্যালি এক একটা ফোটনের এনার্জি আছে। যদি তুমি এটা ব্ল্যাক বডির জন্য তুমি বলছো যে এইচ নিউর ইন্টিগ্রাল নাম্বারে তোমার জাস্ট ফোটনটা ছাড়ছে বা ফোটনটা নিচ্ছে আর কি। মানে আমি ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন নিয়ে যখন কথাবার্তা বলছি তখন এইটুকু বলছি যে একটা ব্ল্যাক বডি যখন এনার্জি নেয় বা এনার্জি ছাড়ে সে এইচ নিউ একটা ছোট্ট তার ইন্টিগ্রাল মাল্টিপল হয়েছে করছে। এটাই পরবর্তীকালে যখন ফটো ইলেকট্রিক এফেক্ট করবো তখন দেখবো যে এইচ নিউ বেসিক্যালি এক একটা ফোটনের এনার্জি রিপ্রেজেন্ট করে। এটাকে মাথায় রাখবে। আচ্ছা, একটা কোশ্চেন বলছি, লেখো যে অ্যারেঞ্জ দ্য ফলোইং টাইপ অফ রেডিয়েশন, অ্যারেঞ্জ দ্য ফলোইং টাইপস অফ রেডিয়েশন ইন ইনক্রিজিং অর্ডার অফ ফ্রিকোয়েন্সি। ইনক্রিজিং অর্ডার অফ ফ্রিকোয়েন্সি বলে কি কি আছে? 1 নম্বর হচ্ছে রেডিয়েশন ফ্রম মাইক্রোওয়েভ ওভেন, রেডিয়েশন ফ্রম মাইক্রোওয়েভ ওভেন। বি হচ্ছে অ্যাম্বার লাইট ফ্রম ট্রাফিক সিগন্যাল, অ্যাম্বার লাইট ফ্রম ট্রাফিক সিগন্যাল। সি হচ্ছে রেডিয়েশন ফ্রম এফএম রেডিও, রেডিয়েশন ফ্রম এফএম রেডিও। 4 নম্বর হচ্ছে কসমিক রেজ ফ্রম দ্য আউটার স্পেস, রেজ ফ্রম দ্য আউটার স্পেস, মানে অন্য দূরে কোথাও স্টার ফার থেকে আসছে। আর 5 নম্বর হচ্ছে এক্স রে।
তাহলে দেখো জাস্ট একটা সিম্পল প্রবলেম, একটা নিউমেরিক্যাল প্রবলেম কিছু না, অ্যারেঞ্জ দ্য ফলোইং টাইপস অফ রেডিয়েশন ইন ইনক্রিজিং অর্ডার অফ ফ্রিকোয়েন্সি। মানে ফ্রিকোয়েন্সির ইনক্রিজিং অর্ডারে এই যে 5টা টাইপের রেডিয়েশন সেটাকে তোমাকে সাজাতে বলেছে। সাজাও তো দেখি, বলো বলো এর উত্তরটা বলো দেখি। মানে আমি বাঁদিক থেকে ডান দিকে মানে যার ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম সেটাকে আগে লিখবো, তারপরে আস্তে আস্তে ফ্রিকোয়েন্সি বাড়ছে সেরকম ভাবে লিখবো। বলো কে বলবে, বলো চেষ্টা করো। এগুলোর মধ্যে সবচেয়ে কম ফ্রিকোয়েন্সি আমি যে আগের দিনে হ্যাঁ বলো। আমি যে আগের দিন মানে এই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্পেকট্রামটা এঁকে দিয়েছিলাম না, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্পেকট্রাম, সেই জায়গাটাকে খেয়াল রাখবে, তাহলে তুমি বুঝতে পারবে যে কার পরে কে আছে। বাঁদিক থেকে ডান দিকে যখন যাচ্ছি তখন তার মতো করে ফ্রিকোয়েন্সিটা বাড়ে, হ্যাঁ, আর ওয়েভ লেন্থ হচ্ছে কমে বা ওয়েভ নাম্বারটাও বাড়ে। ঠিক আছে, বলো। আচ্ছা আমি তোমাকে হিন্টস দিচ্ছি, বলো তো যে মাইক্রোওয়েভ ওভেনে কোন রেডিয়েশন ব্যবহার করা হয়? হুম, মাইক্রোওয়েভ রিজিয়নের রেডিয়েশন ব্যবহার করা হয়, তাই না? মাইক্রোওয়েভ ওভেন নামটাই তো ওই কারণে হয়েছে যে মাইক্রোওয়েভ রিজিয়নের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ব্যবহার করা হয়। আচ্ছা ট্রাফিক সিগন্যালে কি ব্যবহার করা হয়? ভিজিবল রিজিয়নের ওয়েভ ব্যবহার করা হয়। আর এফএম রেডিওতে কি ব্যবহার করা হয়? রেডিও ওয়েভ ব্যবহার করা হবে। কসমিক রে, সেটা বেসিক্যালি হচ্ছে কসমিক রে হচ্ছে গামা রে এর থেকে বেশি এনার্জি আর কি। কসমিক রেটা হচ্ছে কসমিক রিজিয়নই লিখছি আর কি, যেটা গামা রে এর থেকে বেশি এনার্জি এটা। আর এটা হচ্ছে এক্স রে রিজিয়ন, তো বোঝাই যাচ্ছে। আর এবারে দেখো তুমি যে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্পেকট্রা যেটা আঁকা হয়েছিল আগের দিনে, তোমার কাছে খাতায় আঁকা আছে, সেটা দেখে নাও। দেখে নিয়ে বলো যে একদম বাঁদিকে যে ছিল তার ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম, বাঁদিক থেকে ডান দিকে যখন পরপর করে বেড়েছে, এটা আমি ওয়েভ নাম্বার দিয়ে লিখেছিলাম। ওয়েভ নাম্বার বাড়লে করসপন্ডিং ফ্রিকোয়েন্সিটা বাড়বে, আর ওয়েভ লেন্থ হচ্ছে সেই মতো করে কমবে। তার মানে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি কোনটা তাহলে? রেডিও ওয়েভটা সবচেয়ে কম, তাই তো? মানে মানে সিটা সবচেয়ে কম, তারপরে ওর থেকে বেশি কোনটা? মাইক্রোওয়েভ, তারপরে তারপরে ভিজিবল, তারপরে এক্স রে, তারপরে গামা রে। এই হচ্ছে তোমার অর্ডারটা হবে। বুঝতে পেরেছো? ঠিক আছে, বুঝতে পেরেছো তো নাকি? আচ্ছা আচ্ছা এইটা করো তো দেখি। ক্যালকুলেট দ্য ওয়েভ লেন্থ ফ্রিকোয়েন্সি আর ওয়েভ নাম্বার। ক্যালকুলেট দ্য ওয়েভ লেন্থ frequency and wave number of a light of wave of a light light wave বলি, of a light wave whose time period is 2.0 into 10 to the power minus 10 সেকেন্ড। তাহলে তার পর্যায়কাল বা টাইম পিরিয়ড যেটা, সেটা বলে দেওয়া আছে 2
0.0 ইন্টু 10⁻³ সেকেন্ড। সেখান থেকে তোমাকে ওয়েভ লেন্থ, ফ্রিকোয়েন্সি এবং ওয়েভ নাম্বারটাকে বের করতে হবে। ও এটা করিয়ে দিয়েছিলাম না? ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ঠিকই আছে। আচ্ছা, এই প্রবলেমটা করে দিয়েছিলাম, তাহলে এটা আলাদা করে তোমাকে করতে হবে না। আচ্ছা, তাহলে নেক্সট একটা কোশ্চেনে চলে আসি। ধরো বলছে নাইট্রোজেন লেজার প্রডিউসেস a radiation at a wavelength of 337.1 nanometer. But if the number of photons emitted is 5.6 into 10 to the power 24, 5.6 into 10 to the power 24 মানে 24 per second, then calculate the power of this laser. Calculate the power of this laser. তাহলে নাইট্রোজেন লেজার, হ্যাঁ, প্রডিউসেস এ রেডিয়েশন অ্যাট এ ওয়েভলেন্থ 337.1 ন্যানোমিটার বলে দিয়েছে। মানে যে নাইট্রোজেন লেজারটা যে লাইটটাকে ছাড়ছে তার ওয়েভলেন্থ তোমায় বলে দিয়েছে। এবারে 1 সেকেন্ডে কতগুলো ফোটন বেরোচ্ছে সেটাও বলে দেওয়া আছে। তাহলে তোমাকে সেখান থেকে ক্ষমতাটাকে বের করতে হবে, বা ক্যালকুলেট দ্য পাওয়ার অফ দিস লেজার, এটা তোমাকে বের করতে হবে। আচ্ছা, লেজারের ফুল ফর্ম জানো? হ্যাঁ, লেজার এখন তুমি বিভিন্ন পারপাসে ব্যবহার করা হচ্ছে। লেজার হচ্ছে লাইট অ্যাম্প্লিফিকেশন of stimulated emission of radiation. Light amplification of stimulated light amplification by stimulated emission of radiation. Light amplification by stimulated emission of radiation. এবং লেজার লাইট যেটা খুব ইম্পর্টেন্ট, লেজার লাইটের ইন্টেন্সিটি বা তীব্রতা হচ্ছে খুব বেশি হয় এবং তার ফোকাসটা অনেক বেশি হয়। সেখান থেকে তুমি লেজার লাইট দিয়ে এক থেকে অনেক দূরে তুমি করতে পারবে। হ্যাঁ, সেখানে লেজার খুব ইম্পর্টেন্ট আর কি। সে লেজার পরে লেজার নিয়ে অনেক কথাবার্তা বলা হবে। দেখে, তাহলে এর সাথে লেজারের ফুল ফর্ম জানা না জানার সাথে হচ্ছে এই পার্টিকুলার প্রবলেমটা করার কোনো অসুবিধা নেই। বলো তো এই পার্টিকুলার প্রবলেমটা তুমি কেমন করে করবে? বলো কি করে করবে? ফ্রিকোয়েন্সি বের করার দরকার নেই। তুমি কি করতে চাইছো বলো? হ্যাঁ, তাহলে দেখো, তাহলে পাওয়ারটা কি হচ্ছে? পাওয়ারটা হচ্ছে যে নাম্বার অফ ফোটনস এমিটেড পার সেকেন্ড, তাকে তুমি গুণ করবে কি দিয়ে? এনার্জি পার ফোটন দিয়ে, তাই তো? মানে 1 সেকেন্ডে কতগুলো ফোটন বেরোচ্ছে তাকে যদি একটা ফোটনে এনার্জি দিয়ে গুণ করে দাও, তাহলে 1 সেকেন্ডে কত এনার্জি বেরোচ্ছে সেটা পেয়ে যাবে, এবং সেটাই হয়ে যাবে তোমার ক্ষমতা বা পাওয়ার। এবার নাম্বার অফ ফোটনস এমিটেড পার সেকেন্ড,
সেটা কতটা সেটা বলে দেওয়া আছে 5.6 ইন্টু 10⁻24 সেকেন্ড ইনভার্স এইটা। আর এনার্জি পার ফোটন কত? এনার্জি পার ফোটন হচ্ছে এইচ নিউ মানে এইচ সি বাই ল্যামডা। মানে এক একটা ফোটনের এনার্জি কত? এইচ নিউ হয়। এইচ নিউ তাহলে নিউটার বের করার দরকার নেই। নিউ মানে কত হবে? সি বাই ল্যামডা। মানে কি দাঁড়াচ্ছে তাহলে 5.6 ইন্টু 10⁻24 সেকেন্ড ইনভার্স। এইচ এর জায়গায় 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড হলো। লাইটের স্পিড হচ্ছে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড হলো। তাকে ভাগ করছো তুমি কি দিয়ে? ওয়েভলেন্থ ল্যামডা দিয়ে। সেটা কত? 337.1 ইন্টু 10⁻19 এখানে মিটার। 10⁻, ন্যানোমিটার। 10⁻9 10⁻9 মিটার। ন্যানোমিটার বলে দেওয়া আছে। ন্যানোমিটার মানে 10⁻9 মিটার। এই তাহলে এবারে দেখো এখানে কি কি কেটে যাচ্ছে একটু খেয়াল করে দেখো। একটা সেকেন্ড ইনভার্স কেটে যাবে, একটা মিটার কেটে যাবে। ফাইনাল অ্যান্সারটা জুল পার সেকেন্ডে বেরোবে। জুল পার সেকেন্ড মানে তোমার ওয়াটের অ্যান্সারটা বেরিয়ে গেল। তো বাকিটা নিউমেরিক্যাল প্রবলেম মানে ক্যালকুলেশনটা তোমাকে তোমার মতো করে করে নিতে হবে জাস্ট। মানে তুমি যদি সংখ্যাগুলোকে শুধু দেখো 5.6 ইন্টু 6.626 ইন্টু 3 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 337.1 ইন্টু 10⁻, কত হচ্ছে দেখো 24। এখানে 34 আছে, এখানে 8 আছে, তাহলে এখানে -9 উপরে গেলে 17 হয়ে গেল। 17 আর এখানে 24, 17 আর 24 হচ্ছে 41। সেখানে 34 বাদ চলে গেল। 34 বাদ চলে গেলে হচ্ছে 10⁻, তাহলে এটা -34 মানে বেশি করে 7 হচ্ছে। আর 10⁻7 করে দেখবে এরকম একটা বেরোনো উচিত আর কি। হ্যাঁ, তাহলে 5 মানে এবারে এই সংখ্যাটাকে গুণ করে দাও, গুণ করে কত হচ্ছে তুমি বের করে দাও। বোঝা গেল কেমন করে করা হলো প্রবলেমটা? ঠিক আছে, এই তো দেখো তাহলে তাহলে যেটা আমি প্রবলেম সেট দিয়ে দেবো। তাহলে আমি যেটা করলাম আগের দিনের ক্লাস এবং আজকের ক্লাস দুটো মিলে আমরা বেসিক্যালি তোমার লাইট অ্যাজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সেইটা আর ব্ল্যাক বডি রেডিয়েশন এই দুটো জিনিস আমি বলে ফেললাম। তাহলে এই দুটো জিনিস তোমাকে ঠিক করে পড়ে নিতে হবে। আমি তার মানে আগের ক্লাসের যা পিডিএফ ভিডিও যা দেওয়ার আমি দিয়ে দিয়েছি, এই ক্লাসের পিডিএফ ভিডিও আমি তোমাকে জাস্ট দিয়ে দেবো। তাহলে তাহলে এইটা হচ্ছে এই পর্যন্ত রইলো। ধরো 1 মিনিট, 1 সেকেন্ড, 1 মিনিট একটুখানি। আচ্ছা দেখো, আমরা নেক্সট ক্লাসে যেটা করব সেটা একটুখানি বলে নিই, তারপরে তোমার পরীক্ষা হবে। নেক্সট লেকচারে আমাদের পুরোটাই আলোচনা হবে হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট নিয়ে। ফটো ইলেকট্রিক এফেক্ট যেটা, এইটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকে এইখানে আমি রেখে দিলাম। এন্ড অফ লেকচার। তোমার 3। আচ্ছা, তাহলে আমি এখানে স্টপ প্রেজেন্টিংটাকে করে দিই। আচ্ছা দেখো, তোমাদের মানে এই গ্রুপে থাকতে হবে না, মানে গ্রুপে মানে তোমাকে এই এতে অন থাকার দরকার নেই।